12ই অক্টোবর 12ই অক্টোবর ডেটটি কিন্তু ভারতীয় ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এআইএফএফে চরম অশান্তি ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং এমন পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে যাতে করে নতুন করে ভোটও হতে পারে, নতুন প্রেসিডেন্টও নির্বাচন হতে পারে। তা নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আমার চ্যানেল স্পোর্টস উইথ ছবিকে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কোন দিকে কথা বলছি বা আমার কথাগুলো কোন দিকে ইঙ্গিত করছে। দেখুন, সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছিল ভার্ডিক্ট দিয়ে যে বর্তমানের যে প্রেসিডেন্ট কল্যাণ চৌবে ও তার যে দল অর্থাৎ কমিটি তা কিন্তু তাদের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করবে। এটি কিন্তু জানিয়েছিল সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট এআইএফএফ এর জন্য যে নতুন কনস্টিটিউশন বানিয়ে দিয়েছিল তা কিন্তু 4 সপ্তাহের মধ্যে বলবৎ করার কথা ছিল। তো সেই অনুযায়ী এআইএফএফ 12ই অক্টোবর একটি মিটিং ডেকেছে, জেনারেল বডির মিটিং, যেখানে নতুন সংবিধানটি কার্যকর হবে। এই পর্যন্ত তো সব ঠিকই ছিল যে হ্যাঁ, সুপ্রিম কোর্টের কথা মতো নতুন কনস্টিটিউশন বলবৎ করার জন্য মিটিংটি ডাকা হয়েছে। কিন্তু আসল গোড়ায় গন্ডগোল হলো, যেটা প্রথমে সবাই খেয়াল করেনি বা দেখেনি, যে সুপ্রিম কোর্ট দ্বারা যে নতুন কনস্টিটিউশন করে দেওয়া হয়েছে তার অনুচ্ছেদ 25.2 ব্র্যাকেটে সি, এই পয়েন্টে কিন্তু এমন একটি ক্লজ বলা হয়েছে যার জন্যই কিন্তু এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই ক্লজে এমন কিছু আছে যার জন্য ভেঙে পড়তে পারে কল্যাণ চৌবের এই বর্তমান কমিটি। ক্লজে লেখা আছে যে বোর্ডের অর্থাৎ এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটিতে যে সকল পার্সনরা আছে, অর্থাৎ যারা বর্তমানে এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে, তারা কিন্তু শুধুমাত্র এআইএফএফ এর এক্সিকিউটিভ বডিতেই থাকতে পারবে। কোনো স্টেট অ্যাসোসিয়েশন কিন্তু তারা সামলাতে পারবে না। অর্থাৎ রাজ্যের যে ফুটবল নিয়ামক সংস্থাগুলো হয়, প্রত্যেক রাজ্যের একটি করে ফুটবলের হেড নিয়ামক সংস্থা থাকে। যেমন ভারতবর্ষের হেড হলো এআইএফএফ, তেমন প্রত্যেক রাজ্যেরও একটা করে ফুটবল চালানোর জন্য স্টেট অ্যাসোসিয়েশন আছে। তো এক্সিকিউটিভ কমিটির বর্তমানে যে সকল সদস্য আছে তাদের মধ্যে কিন্তু অনেকেই এমন ব্যক্তি আছে যারা একই সঙ্গে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির সদস্য পদ গ্রহণ করে বসে আছেন, তেমনি স্টেট অ্যাসোসিয়েশনের সদস্য পদও গ্রহণ করে বসে আছে। অনেকে তো আবার স্টেট অ্যাসোসিয়েশনের হেড অফ দ্য মেম্বার হয়েও বসে আছে। সেখানেই হচ্ছে গন্ডগোল। কারণ 25.2 ব্র্যাকেটে সি এই অনুচ্ছেদের পয়েন্টে বলা হয়েছে যে কোনো রকম স্টেট অ্যাসোসিয়েশনের পদে তারা থাকতে পারবে না, শুধুমাত্র এআইএফএফ এক্সিকিউটিভ কমিটিতেই তাদের থাকতে হবে। সূত্র মারফত এটাই জানা যাচ্ছে যে 11ই অক্টোবর রাতে তারা দিল্লিতে একটি মিটিংয়ের জন্য এক জায়গায় হচ্ছে। যে সমস্ত এক্সিকিউটিভ কমিটির সদস্যরা আছে তারা খুবই চিন্তায় পড়ে গেছে এবং দিল্লিতে তারা 11ই অক্টোবর তার একটি সমাধান বের করার চেষ্টা করবে। আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মিটিংয়ে কিন্তু থাকছে প্রাক্তন এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল। এই প্রফুল্ল প্যাটেল কিন্তু খুবই বড় মাপের একজন মানুষ এবং খুবই হাই স্ট্যাচারের একজন মানুষ। তার এই মিটিংয়ে থাকা কিন্তু যথেষ্ট একটি কি বলবো, তার এই মিটিংয়ে থাকা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে।
তিনি তো কোনো পদে নেই, তবুও কেন এই মিটিংয়ে তিনি আছেন বা থাকছেন তা নিয়ে কিন্তু অনেকেই ভাবছে যে তিনি হয়তো কল্যাণ চৌবের কমিটি ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু কল্যাণ চৌবের কমিটি যদি ফেলে যায় তাহলে তো প্রফুল্ল প্যাটেলও পরের বছর ভোটে দাঁড়াতে পারবে না বা এখন ভোটে দাঁড়াতে পারবে না, কারণ তার কুলিং পিরিয়ডই শেষ হবে না। তো বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়ে তাতে কিন্তু এক্সিকিউটিভ কমিটির সদস্যরা হয়তো সকলেই রিজাইন দিতে পারে। বিশেষ করে যারা স্টেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু রিজাইন দিয়ে দিতে পারে, কারণ এআইএফএফ এক্সিকিউটিভ কমিটি কতদিন থাকবে? কল্যাণ চৌবে 8 মাস পরে ইলেকশনকে আদৌ জিততে পারবে তা নিয়ে কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। 8 মাস পরে তো কল্যাণ চৌবে পদ থেকে সরে যেতে পারে, তখন নতুন কেউ আসবে এবং এক্সিকিউটিভ কমিটিতে সে নতুন লোক নিয়োগ করবে, এরকমটা কিন্তু হতে পারে। তার জন্য বর্তমান এক্সিকিউটিভ কমিটির সদস্যরা কিন্তু ভাবতে শুরু করেছে যে তারা কি এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটিতে থাকবে নাকি স্টেট অ্যাসোসিয়েশনের পদেই থাকবে। কারণ স্টেট অ্যাসোসিয়েশনে যদি তারা থাকে তারা কিন্তু নিশ্চিন্তে তাদের যে কার্যকর পিরিয়ড আছে 3 বছর তা কিন্তু তারা অতিক্রম করবে এবং পরবর্তী ক্ষেত্রেও তারা সেই পদ আবার পুনরায় গ্রহণ করতে পারেন। কিন্তু এআইএফএফ এর এক্সিকিউটিভ বডিতে যদি তারা এখন থাকে এবং 8 মাস পর যদি সেই পদ ছাড়তে হয় তখন তারা কিন্তু ফিরে গিয়ে আবার যে স্টেট অ্যাসোসিয়েশনের পদ পাবে তা কিন্তু নয়, কারণ ততদিনে তাদের যে বিপক্ষ অর্থাৎ অ্যাসোসিয়েশনে তাদের যে রাইভেলরি গ্রুপ আছে তারা কিন্তু অলরেডি সেই সমস্ত পদ দখল করে বসে থাকবে। তাহলে যদি আমরা সুস্থ মাথায় চিন্তা করি, ভালোভাবে ভাবলে কিন্তু এটাই বোঝা যাচ্ছে এবং সূত্র মারফতে এটাই বেরিয়ে আসছে যে এক্সিকিউটিভ কমিটির সদস্যরা কিন্তু প্রেফার করছে স্টেট অ্যাসোসিয়েশনের পদগুলি, কারণ স্টেট অ্যাসোসিয়েশনের পদে কিন্তু নিশ্চয়তা আছে। তো এই রকম পরিস্থিতিতে কিন্তু 12ই অক্টোবর খুবই আশ্চর্যজনক কিছু হলে অবাক হবেন না, কারণ ভিতরে ভিতরে এরকম কিছুই চলছে। তো আইএসএল, আইএফএ শিল্ড, সুপার কাপ এগুলো তো হবেই, কিন্তু এইগুলো কারা চালাবে সেখানেই যদি এরকম জটলা থাকে তাহলে আখেরে বল মাঠে গড়ায় কিভাবে? তো ভাবা হচ্ছে যে আবার ভোট হতে পারে। কেন বলছে এই কথা? কারণ নিয়ম অনুযায়ী এক্সিকিউটিভ কমিটির বেশিরভাগই যদি রিজাইন করে তাহলে কিন্তু কল্যাণ চৌবে প্রেসিডেন্ট পদে থাকতে পারবে না, কারণ রিজাইন দেওয়ার পর তার পক্ষে কিন্তু সেই সমর্থনগুলো আর থাকবে না এবং সে সংখ্যাগরিষ্ঠতা হারাবে আর প্রেসিডেন্ট পদ খোয়াবে। তাহলে কি নতুন করে নির্বাচন হবে? হ্যাঁ বন্ধুরা, যদি এক্সিকিউটিভ কমিটির সদস্যরা স্টেট অ্যাসোসিয়েশনের পদগুলি প্রেফার করে তাহলে কিন্তু এটা অনিবার্য যে কল্যাণ চৌবের এই কমিটি ভাঙতে চলেছে আর কল্যাণ চৌবে তার পদ হারাতে চলেছে। তো আশা করছি যে এটি হোক, অ্যাজ আ ইন্ডিয়ান ফুটবল ফ্যান এটি হোক, কারণ কল্যাণ চৌবে যে কমিটি এবং তিনি যেভাবে কাজ করছেন তা কিন্তু খুবই দৃষ্টিকটু এবং প্রত্যেকটি ভারতীয় ফ্যান্সরাও এটাই চায় যে এই কমিটির পরিবর্তন হোক। অনেক হয়েছে, ভালোভাবে না হোক, এভাবে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েই এই কমিটি সরে যাক এবং নতুন করে এমন কেউ এই পদে বসুক যে কিনা ফুটবলটা অ্যাটলিস্ট চালাতে জানে এবং বোঝে। তো আশা করছি ভারতীয় ফুটবল থেকে এই মেঘ খুব তাড়াতাড়ি কেটে যাবে। নমস্কার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।